পাইলস বা অর্শ ব্যাপারটা কি, যে আপনি হয়তো ল্যাবরেটরিতে গেছেন পায়খানাতে, কিন্তু আপনার পায়খানা হচ্ছে না। অনেকক্ষণ ধরে প্রেসার দেওয়া সত্ত্বেও পায়খানা হচ্ছে না, কিন্তু তার সাথে ব্লিডিং এবং প্রচন্ড ব্যথা। এই যে ব্যাপারটা যদি হয়ে থাকে তাহলে এটাকেই হচ্ছে পাইলস বলা হয়। এবারে এই যে পাইলস, এই পাইলস কিন্তু একা আসে না। পাইলসের সঙ্গে আরো দুজন দোসর, একটা হচ্ছে ফিস্চুলা, ফিশার, এরাও কিন্তু সঙ্গে আসে। এরা ওই পাইলসের বন্ধু লোক বলা যেতে পারে। এবার এই পাইলস কেন হয়? পাইলস হয় কি, যে আমাদের যে মল যেদিকে বেরোচ্ছে, অর্থাৎ অ্যানাল ক্যানেল, ওর মধ্যে কোনো একটা মাংসপিণ্ড, নরম মাংসপিণ্ড প্রথমে হয়। তারপরে সেই মাংসপিণ্ডটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা একটা কালচে লাল রং ধারণ করে, এবং তারপরে সেটা মলদ্বারের মুখটাকে পুরোপুরি বন্ধ করে দেয়, এবং যার ফলে সেই ব্যক্তি মল হয় না বা পায়খানা হয় না। এটা কখন হয়? যখন গ্রেড 3 বা 4, যখন খুব অ্যাডভান্স পর্যায়ে, একটা অ্যালার্মিং পর্যায়ে পৌঁছে যায় পাইলস, তখন এই ব্যাপারটা ঘটে। এবারে পাইলস কেন হয়? পাইলস হয় মূলত একটা হচ্ছে জেনেটিক কারণে বা বংশগত কারণে। দেখা যাচ্ছে পরিবারের মধ্যে বা বংশের মধ্যে বাবা মা বা দাদু ঠাকুমা, তার মধ্যে এই পাইলসের ব্যাপারটা ছিল, এবং সেখান থেকে ছেলে নাতি এইভাবে পর্যায়ক্রমে সঞ্চারিত হয়েছে, অর্থাৎ সেই জিনটা সঞ্চারিত হয়েছে, এই কারণে পাইলস হতে পারে। আর একটা হচ্ছে কি, যে আমাদের খাদ্যাভ্যাস, এবং তার সাথে আমরা কিভাবে জীবন যাপন করছি, আমরা কি লাইফস্টাইল মেনটেন করছি। খাদ্যাভ্যাস বলতে কি, যে যে ব্যক্তি খুব পরিমাণে প্রোটিন ইনটেক করছে, যে মাংস খুব বেশি পরিমাণে খাচ্ছে, সে ব্যক্তি পাইলস হওয়ার সম্ভাবনা আছে। যদি খুব কম করে জল পান করা হয়, অর্থাৎ আমাদের শরীরে নিয়মিত যে জলের প্রয়োজন, অর্থাৎ 3 লিটার 3.5 লিটার কি 4 লিটার, যদি খুব অল্প পরিমাণ জল খাওয়া হয়, তাহলে কিন্তু পাইলস হওয়ার চান্স থাকে। যে সতেজ শাকসবজি, যে ফ্রেশ গ্রিন ভেজিটেবল, এটা যদি কম খাওয়া হয়, তাহলে কিন্তু পাইলস হওয়ার চান্স থাকে। এর সাথে স্মোকিং করছে বা অ্যালকোহল যদি খায়, বা তার সঙ্গে এই যে গুটকা, তেরেঙ্গা, এই ধরনের যে তামাক জাতীয় যে জিনিসগুলো, সেগুলো যদি প্রচুর পরিমাণে খাওয়া হয়, তাহলে এই পাইলস হয়। পাইলসকে বলা হয় এভিএম, অর্থাৎ আর্টিও ভেনাস ডিসফরমেশন। ব্যাপারটা কি, যে আমাদের যে মলদ্বার রয়েছে, সেই মলদ্বারের মধ্যে যে রক্ত জালকগুলো রয়েছে, অর্থাৎ শিরাধমনী, সেই শিরাধমনী তাদের যে মেলবন্ধনটা যখন একটা ডিসঅর্ডার তৈরি হয়, অর্থাৎ সঠিকভাবে তাদের মধ্যে সেই মেলবন্ধনটা যখন হয় না, যার জন্য কিন্তু এই পাইলসের সম্ভাবনা হয়ে থাকে। এবার এই পাইলসের রক্তপাতটা কেন হয়? আমাদের এই যে পায়খানা হওয়ার অনুভূতি, মলাশয় রয়েছে, সেখানে আমাদের একটা নার্ভ আছে, ব্রেন পর্যন্ত সেটা কমিউনিকেট করছে। যখন আমাদের খুব বেশি পরিমাণ মল সেখানে জড়ো হয়ে যায়, তখন সেই নার্ভটা আমাদের ব্রেনকে একটা সিগন্যাল দেয় যে আমাদের ডিফেকেশন করতে হবে, অর্থাৎ পায়খানা করতে হবে। এবার ওই আমাদের কতটুকু পায়খানা বের হবে সেটা নির্ভর করছে, ওর মধ্যে একটা স্ফিংটার আছে। এই স্ফিংটারটা একটা ভালভের মতো কাজ করে, অর্থাৎ কতটুকু পায়খানা বেরোবে এবং তারপরে কতটুকু বের হবে না, সেটা ওই স্ফিংটারটা কন্ট্রোল করছে। এবার ওই স্ফিংটারটাকে কন্ট্রোল করছে কিন্তু ওই নার্ভটা বা ব্রেন। এবার কি হয়, যখন একজন ব্যক্তির পাইলস হচ্ছে, তখন কি হয়, সেই ব্যক্তি খুব জোরে, তার পায়খানা হচ্ছে না, কিন্তু খুব জোরে প্রেসার দিয়ে পায়খানা নামানোর চেষ্টা করে, তখন ওই যে পাইলসের মধ্যে যে মাংসপেশিগুলো থাকে, তার মধ্যে প্রচুর পরিমাণে রক্ত সেই জালকের মধ্যে দিয়ে রক্ত সেখানে জড়ো হয়, এবং ওই যে নরম যে মাংসপিণ্ডটা রয়েছে সেটা ফেটে যায়, এবং তারপরে সেখান থেকে রক্তপাত হতে থাকে। যদি এই পাইলস গ্রেড 3 বা গ্রেড 4 পর্যায়ে, খুব বেশি মানে বিপজ্জনক পর্যায়ে চলে যায়, তখন কি বারবার রক্তপাত হতে হতে এমন একটা পর্যায়ে যায়, সেই ব্যক্তিকে রক্ত পর্যন্ত দিতে হতে পারে। অর্থাৎ তার শরীরে রক্তের হিমোগ্লোবিনের যে মাত্রা, স্বাভাবিক মাত্রা, যেটা মোটামুটি 12, 13 কি 14 এরকম থাকে গ্রাম পার ডেসিলিটার, সেটা কমে গিয়ে ইভিন 5-6 দাঁড়িয়ে যায়, যার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। এবার হচ্ছে, যদি পাইলস হয়েছে আপনি বুঝে থাকেন, এবং সেটা যদি খুব প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে এই নিরাময় কিভাবে হবে? যদি একবারে প্রাইমারি লেভেলে যদি থাকে, তাহলে লাইফস্টাইল মডিফিকেশন এবং তার সঙ্গে আমরা কি খাচ্ছি, খাওয়া দাওয়ার এই অভ্যাসের মডিফিকেশন করে আমরা কিন্তু এই পাইলসটাকে নিরাময় করতে পারি। খাদ্যাভ্যাসটাও কি, এই যে একটু আগে বললাম যে খুব বেশি প্রাণীজ প্রোটিন আমাদের ইনটেক করা যাবে না, কিন্তু প্রোটিন হিসাবে উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো আছে, যেরকম হচ্ছে ডাল, যে সয়াবিন, এইগুলো খাওয়া যেতে পারে, কিন্তু প্রাণীজ প্রোটিনের মধ্যে বিশেষ করে মাংস, সেটা অ্যাভয়েড করতে হবে, সেটা না খাওয়াই ভালো। সেকেন্ড হচ্ছে যে এই যে গ্রিন ভেজিটেবল, গ্রিন লিফি ভেজিটেবল, সেগুলোকে খুব বেশি পরিমাণে খেতে হবে, প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। আর তার সঙ্গে কি, এই যে বললাম অ্যালকোহল বা স্মোকিং বা তেরেঙ্গা, গুটখা, এই ধরনের তামাক জাতীয় জিনিসগুলো সেবন একদমই পুরোপুরি বর্জন করতে হবে। তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে এই পাইলসটাকে
পুরোপুরিভাবে নিরাময় করা সম্ভব। এবারে এই পাইলস যদি খুব অ্যাডভান্স পর্যায়ে চলে যায়, অর্থাৎ গ্রেড 3 বা 4 চলে যায়, তখন কি করণীয়? ইনজেকশন প্রয়োগ করতে হয়, যে ইনজেকশনটাকে বলা হচ্ছে স্ক্লেরোস্যান্ড ইনজেকশন। যদি দেখা যাচ্ছে যে গ্রেড 3 বা 4 এই পাইলস যদি চলে যায়, তখন অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। দুরকম ভাবে করা হয়, একটা হচ্ছে ওপেন সার্জারি আর একটা হচ্ছে মাইক্রো সার্জারি। তো দীর্ঘদিন ধরে চিরাচরিত ভাবে যেটা চলে আসছে বছরের পর বছর ধরে, ম্যালিগ্যান এবং মর্গ্যান টেকনিক এর মাধ্যমে করা হয়। এখানে কি হয়, ওই যে মাংসপিণ্ড যেটা তৈরি হলো সেটা খুব অল্প পরিমাণে সেটাকে কেটে, খুব বেশি যেটা পেনফুল তা নয়, এটা খুব দ্রুত একজন পেশেন্ট কিন্তু রিকভার হয়ে যায়। বর্তমানে হচ্ছে মাইক্রো সার্জারির দিকে বেশি পেশেন্টরা ঝুঁকছে। মাইক্রো সার্জারির ক্ষেত্রে যেটা করা হয় যে স্ট্যাপেল হেভিরোরয়েড, এইভাবে কি করা হয়, সুতোর মাধ্যমে খুব অল্প পরিমাণে সেখানে অপারেশনের প্রয়োজন হয়, এবং এটাও কিন্তু যে খুব বেশি পেনফুল তা নয়, মোটামুটি পেনলেস। এর মাধ্যমে সেই পেশেন্ট খুব দ্রুত রিকভার হয়ে যায়। আর একটা মাইক্রোস্কোপি করা যায়, সেটা হচ্ছে ডিজি হেল এবং ডিজি রার। এখানে কি হয়, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কোনো রকম কাঁটাছাড়া ছাড়াই, এবং এটা পুরোপুরি পেনলেস, এর মাধ্যমে কি হয়, ওই যে পাইলসের যে মাংস পিণ্ডটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে সংকুচিত করে দেওয়া হয়, এবং একটা সময় পর রোগী কিন্তু পুরোপুরি নিরাময় হয়ে যায়। কাজেই আপনাদের যদি কারো এই ধরনের সমস্যাগুলি থেকে থাকে, তাহলে এই রোগটাকে একদমই লুকিয়ে রাখবেন না। এটার কিন্তু যথেষ্ট ভালো চিকিৎসা আছে। বিশেষ করে জেনারেল সার্জন বা গ্যাস্ট্রো সার্জন, তারাই কিন্তু এর সার্জারি করে থাকেন, এবং এর মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে নিরাময় হওয়া সম্ভব। ম্যাক্সিমাম পেশেন্টদের কাছে ধারণা যে এটা হয়তো গ্রামের যে হাতুড়ে ডাক্তার বা যারা চামচির চিকিৎসা করে, যে গ্রামের দিকে যে ওই আয়ুর্বেদ বা ইউনানি চিকিৎসা করে, সেই সমস্ত ডাক্তারবাবুরা এই ধরনের কাজগুলো বেশি করে থাকে, যার ফলে কি এর অপারেশনটা ঠিকঠাক হয় না। কিন্তু এর সার্জারি যদি ঠিকঠাক হয় এবং যদি সঠিক ডাক্তারবাবুর কাছে করা হয়, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে এর সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।